আমার লাইফে কিছু ভালো ইনিংস আছে এবং ফেল করেছি। আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু ২০-২৫-এ আউট হয়। আমিও কিন্তু আমার লাইফে প্রচুর আউট হয়েছি। আমার একটা অতীত ছিল, সেটা শেষ হয়ে আবার আমি এখন সামনে কাজ করছি এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি সব জায়গায়। একই মাসে আপনার ৩টা ফরম্যাটে খেলা এত ইজি না, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সামনে যে আয়ারল্যান্ড সিরিজ, সেই সিরিজ থেকেই তার অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে। আশরাফুল ভাই, প্রথমেই অনেক অনেক অভিনন্দন। আসলে বাংলাদেশ দলের কোচ হওয়াটা একজন লোকাল ক্রিকেটার বা লোকাল কোচদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, বা এখনও অনেক বাধা আমরা দেখি। সেই বাধাগুলো পেরিয়ে আপনি বাংলাদেশ দলের কোচ হলেন। প্রথমেই আপনার এই ফার্স্ট থটটা যদি বলেন কোচ হওয়ার পর। ধন্যবাদ। অবশ্যই আসলে একটা গর্বের বিষয়। এই টিমটার হয়ে খেলেছি, বাংলাদেশের হয়ে খেলেছি ১৩টা বছর, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছি। তো ছাড়ার সময় মনে হচ্ছিল যে আমি সেকেন্ড প্রফেশন হিসাবে আমি ক্রিকেট কোচ হতে চাই, কারণ আমার লাইফে কিছু ভালো ইনিংস আছে এবং ফেল করেছি, সব কিছুই কিন্তু আমার জানা। তো সেই জানা থেকেই যদি আমি আমার শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্সগুলো, সেটা হতে পারে এলিট প্লেয়ার, সেটা হতে পারে ইয়াং প্লেয়ার। তো লাস্ট ২.৫ বছর ধরে কিন্তু আমি কোচিং করাচ্ছিলাম সব জায়গাতেই। তো এবার একটা অপরচুনিটি পেলাম আয়ারল্যান্ডের সাথে ২টা টেস্ট এবং ৩টা টি-20-র জন্য কাজ করব অ্যাজ এ ব্যাটিং কোচ। তো খুবই ভালো লাগছে। আমি আশা করব যে আমার যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি আমাদের টেস্ট টিমটা তো অসাধারণ একটা টিম, প্রত্যেকটা প্লেয়ারই খুব পারফর্মার, এক্সপিরিয়েন্স। তো তাদের যদি আমি একটু হেল্প করতে পারি, যদি আমার লাইফে আমি ধারাবাহিক ছিলাম না, কিন্তু শেষের দিকে আমি যখন ইংল্যান্ডে খেলতে যেতাম আমি প্রচুর ধারাবাহিক ছিলাম। সেটা কি চিন্তা ভাবনা থেকে, সেই জিনিসগুলোই আমি শেয়ার করব। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে টেকনিকের থেকে মেন্টাল যদি আপনি স্ট্রং থাকেন, সিচুয়েশনগুলো যদি আপনি আগে থেকে বুঝতে পারেন, উইকেট কন্ডিশনটা যদি আপনি বুঝতে পারেন, এই উইকেটে কত রান হবে, এই সব জিনিসগুলো টেকনিকের থেকে, এইসব জিনিসগুলো যদি আপনি আগে থেকে রিড করতে পারেন, বুঝতে পারেন, তখন আপনার জন্য রেগুলার রান করাটা সম্ভব। এক্স্যাক্টলি। এবং একটা ব্যাপার ছিল যে আপনি যখন কোচিং করাচ্ছিলেন বিভিন্ন দলের হয়ে বা কাজ করছিলেন, তখন একটা ব্যাপার বলা হতো ক্রিকেট পাড়ায় যে আপনার ক্রিকেট ব্রেন নিয়ে বা আপনি ক্রিকেট নিয়ে যেভাবে চিন্তা করেন সেটা খুব শার্প। যখন আপনি বিভিন্ন জায়গায় টক শোতে কথা বলেছেন, সেটাও মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আপনার আইডিয়াগুলো তারা পছন্দ করেছে। ফলে এই ক্রিকেট যে ব্রেইনটা, সেটা কি আপনি বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কিনা? অবশ্যই। দেখেন, আমি সবসময় একদম ছোটোবেলা থেকেই খেলাটা ফলো করি, খেলাটা ভালোবাসি। তো এবং আমি সবাইকেই ফলো করি। তো সেই জায়গা থেকেই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কেন ফেল করে, কেন আপনি সাকসেস হন। যেহেতু আমার লাইফে এই জিনিসগুলো হয়েছে, তো আমি কিন্তু জানি যে কোন সময় আমি ফেল করি, কোন সময় আমি সাকসেস হই। তো ওই জিনিসগুলো নিয়ে যদি আমি কাজ করতে পারি, বলতে পারি আমাদের প্লেয়ারদের, কারণ আপনি যদি একটা খেয়াল করে থাকেন, আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু ২০-২৫-এ আউট হয়। আমিও কিন্তু আমার লাইফে প্রচুর আউট হয়েছি, কিন্তু ওই সময়টা আমাদের কি চিন্তা ভাবনা, ওইটা যদি আমরা বের করে ফেলতে পারি, যে ওই সময়টা আপনি প্রথম 20টা বল খেলছেন চমৎকার, তারপরেই হয়তো একটা র্যাশ শট খেলছি বা আউট হয়ে যাচ্ছি, ওই সময় সামথিং আমরা একটা চিন্তা করছি, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ওভার কনফিডেন্স হতে পারে। আগে থেকে হয়তো বা চিন্তা করে ফেলছি সিলেকশন অফ দ্য বল, যেটা হবে ওইটা না হয়ে আমরা উল্টা একটা চিন্তা করে ফেলি। তো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে চিন্তা করতে পারেন, আমি শিওর যে আপনি এভরি গেমে রান করবেন। আসলে আপনি যেই সময়টাতে দায়িত্ব নিচ্ছেন, সেই সময় আসলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটার অবস্থা খুব একটা আশানুরূপ না। একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটিংটাই বরং স্ট্রং ছিল, বোলিংটাই একটু উইকনেস ছিল, এবং এখন সেটা উল্টো চিত্র। লাস্ট কয়েকটা সিরিজে ব্যাটিংয়ে বেশ স্ট্রাগল করতে হয়েছে, এবং বেশ কয়েকজন ব্যাটারকে নিয়ে নানা রকম আলোচনা, শর্টের যে লিমিটেশন সেগুলো নিয়ে আলোচনা। ফলে আপনার জন্য মনে হয় কিনা যে এগুলো থেকে বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ আপনার জন্য এই সময়? আমি আশা করি যে আমাদের টেস্ট টিমটা যদি দেখেন, খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং সবাই কিন্তু পারফর্মার। তো এবং তারা রিসেন্টলি এনসিএল 4 ডে ম্যাচও খেলে আসছেন একটা ম্যাচ।
এবং সবাই ফর্মেও আছেন মোটামুটি। মুশফিক 100 করেছেন, মমিনুল 92 করলেন, জয় রান করেছেন। তো সবাই ভালো রিদমে আছে এবং তাদের সাথে আমার মনে হয় না যে সমস্যা হবে। হ্যাঁ, আমরা হয়তোবা অনেক দিন পরে মনে হয় টেস্ট খেলছি, কিন্তু এই টেস্ট ম্যাচের আগে যেহেতু 4 ডে ম্যাচটা খেলেছে, এটা সবাইকে হেল্প করবে এবং আমি বিশ্বাস করি যে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে লাইক শান্ত, লিটন, মিরাজ, সাদমাম, তারা কিন্তু এই ফরম্যাটে রান করেন, এভরি 2-3টা ম্যাচ পরই রান করে। এইটাই আশা থাকবে যে এই সিরিজে যেন যখনই একটা সেট হবে সে যেন বড় রান করে। সেই জিনিসটা নিয়ে মেন্টালি যদি তারা স্ট্রং হয়, এটা করা সম্ভব। একটা ব্যাপার যে শর্ট সিলেকশন নিয়ে বলছিলাম, সেই জায়গাটাতে টেস্ট ফরম্যাট বা টি-20 ফরম্যাট, দুই ফরম্যাটে জাকির আলী অনেককে বেশ বড় তারকা ভেবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল এবং এখন আবার বলা হচ্ছে যে তিনি অফসাইডে তার একটু দুর্বলতা আছে। আপনারও কি মনে হয় যে এই লেভেলে যারা ক্রিকেট খেলেন তাদের আসলে একটা সাইডে দুর্বলতা নিয়ে খেলা যায়, বা আসলেই কি তার দুর্বলতা, নাকি ব্যাপারটা আসলে মেন্টাল, বা সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনি তাকে হেল্প করতে পারেন কিনা? অবশ্যই, কারণ দেখেন সে যখন বাংলাদেশ টিমে ঢুকেছে, ঢোকার আগে কিন্তু প্রচুর রান করে এসেছেন সবগুলা ফরম্যাটেই, এবং বাংলাদেশ টিমের হয়েও কিন্তু 2-3টা সিরিজে সে চমৎকার খেলেছেন সব ফরম্যাটেই। এমন না যে সে কাভার ড্রাইভ খেলতে পারেন না, স্কোয়ার কাট খেলতে পারেন না, সে সব খেলতে পারেন। কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে শর্টার ভার্সনে এক সাইডেই শুধু খেলার প্রবণতাটা আমরা দেখেছি। তো এটা আমার মনে হয় যে মেন্টাল সমস্যা, হয়তোবা এটা নিয়ে আমরা কাজ করব অবশ্যই। আমি শিওর যে সে প্রচুর হার্ড ওয়ার্কার এবং প্রচুর স্মার্ট। আমাদের সবাই একটু ধৈর্য ধরতে হবে এবং সাপোর্ট করতে হবে। যত পজিটিভ ভাইবস দেওয়া যাবে, সে তার পুরানো রিদমে চলে আসবে, আমি বিশ্বাস করি। এবং এই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটারদের একটা সমস্যা হয় যে ফরম্যাট সুইচে, টেস্ট থেকে টি-20 দেখা যায় যে খুব দ্রুত ফরম্যাট সুইচটাতে সমস্যা হয়। এই সিরিজেও টেস্ট খেলার পরে টি-20 সিরিজটা আছে এবং সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। তো সব মিলে কি মনে হয় যে এই জায়গাটাতে কতখানি কাজ করার আছে? এটা ভেরি টাফ। আসলে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন যে একই মাসে আপনার 3টা ফরম্যাটে খেলা এত ইজি না, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। তো এই জায়গাটাতে যেহেতু আমি 3টা ফরম্যাটই খেলেছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি হয়তোবা তাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে শেয়ার করতে পারবো, যে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যখন খেলবে ব্যাটসম্যানদের কেমন মেন্টালিটি থাকা উচিত। অবশ্যই এইসব বিষয় নিয়ে কাজ করার আছে। আসলে আপনার কোচিংয়ের ব্যাপারটা যদি আসে, আপনি খুব সম্ভবত, আমি যতটুকু জানি যে আপনি যখন অ্যাজ এ ক্রিকেটার খেলতেন তখন আপনার প্রিয় ব্যাটার ছিল হয়তো বা আমিনুল ইসলাম বুলবুল, এবং আপনি খুব সম্ভবত কোচিংয়েও একটা কোর্স তার আন্ডারে করেছিলেন, এবং এই মুহূর্তে তিনি বোর্ড প্রেসিডেন্ট। এই সময় আপনি আবার বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে জয়েন করলেন। ফলে তার রোলটাকে আপনি কিভাবে দেখেন, বা আপনি যে তাকে আইডিয়ালাইজ করতেন সেটা আসলে কতখানি হেল্প করেছে আপনি? হ্যাঁ, আমার যখন আমি ছোট ছিলাম, একদম ক্রিকেটে আসছিলাম, তখন আমার রোল মডেল বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার ছিল, এবং লেভেল 3 কোচিং কোর্সটা বুলবুল ভাইয়ের মাধ্যমেই করা হয়েছে আবুধাবিতে। ওনার সাথে আমার সবসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যে আমি আমার সব বিষয় নিয়ে আলাপ করি, বিশেষ করে ক্রিকেট বিষয়গুলা। তো বুলবুল ভাই আসলে আমাকে সাজেস্ট করেছিলেন যে ক্রিকেট কোচিংয়ে যেন আসি, কারণ আমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি তাহলে বেনিফিট হবে বাংলাদেশ ক্রিকেট। তো ওনার সাথে তো সবসময় আমি সাজেশন নেই যদি আমি কোনো কিছুতে সমস্যা ফিল করি, তো সবসময় উনি আমাকে সেই সাপোর্টটা করে যান। তো আমি আশা করব আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আমার বেস্টটা দিতে পারি এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন উপকৃত হয়। আসলে শেষ কোশ্চেনটা করবো আপনাকে। আমি জানি না আপনি এটার উত্তরটা কীভাবে দেবেন। আমার মনে হয় যে একটা সময় ক্রিকেট থেকে আপনি কিছুটা দূরে থাকতে হয়েছে আপনাকে, এবং এখন আবার বাংলাদেশ দলের কোচ হিসেবে আসা, আসলে জীবনে ওই রিডেমশন বলতে একটা শব্দ আছে। আপনার কি মনে হয় যে আপনার এই ফেজটা অনেকটা সেরকমই? দেখেন, হ্যাঁ, আমার একটা অতীত ছিল, সেটা শেষ হয়ে আবার আমি ক্রিকেটও খেলেছি, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি, লিস্ট এ ক্রিকেট খেলেছি, এবং একটা সিজন আমি এখনও একটা রেকর্ড আছে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের ফার্স্ট ক্লাস লিস্ট এ ক্রিকেটে 5টা সেঞ্চুরি করেছিলাম ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে। তো তারপর আমি সেকেন্ড লাইফ কোচিংয়ে আসার প্ল্যান করেছি
রংপুর রাইডার্স আমাকে একটা বড় ব্রেক দিয়েছেন। গ্লোবাল টি20তে প্রথম কাজ করার অপরচুনিটি পেয়েছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই বছর আমরা রানার্স আপ হয়েছি। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কাজ করেছি, প্রিমিয়ার লিগেও কাজ করেছি, মেয়েদের প্রিমিয়ার লিগেও কাজ করেছি গুলশান ইউথের হয়ে। তো এবার এনসিএল করলাম। তো অতীত আমার ওটা শেষ হয়ে গিয়েছে এবং আমি এখন সামনে কাজ করছি এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি সব জায়গায়। যারা আমাকে চেনে সবাই জানে যে আমি কতটা লাভ করি এই খেলাটা এবং আমি কতটা ফিল করি সবার জন্য। তো আমি আশা করব যে আমি আমার বেস্টটা দিব। বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে প্রত্যেকটা প্লেয়ারকে আমি এক চোখে দেখার চেষ্টা করব, সবসময় তাই করি যে এই ড্রেসিং রুমেই থাকি, আমি সবাইকে এক চোখেই দেখি। তো আমি বিশ্বাস করি যে আমি ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের প্লেয়ারদের। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড লাক আশরাফুল ভাই, থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.